গ্রিনল্যান্ড মানে বরফে ঢাকা বিশাল একটা দ্বীপ, তাই না? লোকসংখ্যা খুব কম, ধরুন মেরে কেটে ৫৭,০০০ হবে। তো হঠাৎ করে এই দ্বীপটাকে নিয়ে সারা বিশ্বে এত আলোচনা, এত মাতামাতি শুরু হলো কেন? খবরের কাগজে তো প্রায় তোলপাড়, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এটা কিনেই নিতে চায়, আর ডেনমার্ক বলছে প্রশ্নই ওঠে না। কিন্তু ঘটনাটা কি আসলেই এত সহজ? শুধু একটা দ্বীপ কেনাবেচার প্রস্তাব? আজ আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব। আমাদের হাতে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে, যেখানে দুজন বক্তা এই জটিল বিষয়টা নারী নক্ষত্র নিয়ে কথা বলেছেন। আমাদের আজকের লক্ষ্য হলো এই উৎস ধরে বোঝা যে গ্রিনল্যান্ডের এই ঘটনাটা আসলে একটা হিমশৈলের চূড়া মাত্র। এর নিচে লুকিয়ে আছে বদলে যাওয়া জলবায়ু, নতুন অর্থনৈতিক সম্ভাবনা আর বিশ্বশক্তির এক নতুন স্নায়ুযুদ্ধের গল্প। একদম ঠিক। এই ঘটনাটাকে যদি আমরা আলাদা করে দেখি, তাহলে এর আসল গুরুত্বটাই হারিয়ে যাবে। এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের একটা খামখেয়ালি প্রস্তাব ছিল না, বরং এটা ছিল একটা সংকেত। সংকেতটা হলো আর্কটিক অঞ্চল, যা এতদিন ধরে বিশ্বের মনোযোগের প্রায় বাইরে ছিল, সেটা এখন ভূ-রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসছে। আর এর কারণ হলো বরফ। যে বরফ এতদিন এই অঞ্চলকে দুর্গম করে রেখেছিল, সেই বরফই এখন গলে গিয়ে নতুন সম্ভাবনা আর বলা যায় সংঘাতের দরজা খুলে দিচ্ছে। চলুন তাহলে ওই স্ফুলিঙ্গটা দিয়েই শুরু করি, যা এই আগুনে ঘিরেছিল মার্কিন প্রেসিডেন্টের সেই প্রস্তাব। কিন্তু বিষয়টা এতটা শোরগোল ফেলল কেন? গ্রিনল্যান্ড তো ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, তাই না? অর্থনৈতিকভাবেও ডেনমার্কের ভর্তুকির ওপর অনেকটাই নির্ভরশীল। তাহলে আমেরিকার এত আগ্রহটা কোথায়? উৎস থেকে একটা দারুণ তথ্য পেলাম। ১৯৫১ সালের একটা চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে কিন্তু আগে থেকেই আমেরিকার একটা বিশাল সামরিক ঘাঁটি আছে, থুলে এয়ার বেস। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। হ্যাঁ, এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা খুব জরুরি। ওই ঘাঁটিটা ছিল দূরপাল্লার সোভিয়েট বোমারু বিমান বা মিসাইল ট্র্যাক করার জন্য আমেরিকার প্রথম রক্ষা কবচ। কিন্তু এখনকার আগ্রহটা শুধু সামরিক নয়, আর এখানে সবচেয়ে মজার চরিত্র হল কানাডা। মানচিত্রটা একবার ভাবুন, আমেরিকার আলাস্কা আর গ্রিনল্যান্ডের মাঝে বিশাল আর্কটিক এলাকাটা। পুরোটাই তো কানাডার। ঠিক, ওদের এলসমিয়ার দ্বীপ থেকে গ্রিনল্যান্ডের দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার, একেবারে বাড়ির পাশের প্রতিবেশী। অথচ এই আন্তর্জাতিক বিতর্কে কানাডাকে প্রায় নীরব থাকতে দেখা গেছে। এটাই তো অবাক করার মতো বিষয়। এত কাছে থেকেও কানাডা চুপ কেন? তাদের তো সবচেয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা, বিশেষ করে যখন নর্থ ওয়েস্ট প্যাসেজ নিয়ে আমেরিকার সাথে তাদের পুরনো একটা দ্বন্দ্ব আছে। কানাডা বলে এই জলপথটা তাদের অভ্যন্তরীণ জলসীমা, আর আমেরিকা বলে এটা আন্তর্জাতিক জলপথ। গ্রিনল্যান্ডে আমেরিকান প্রভাব বাড়লে তো কানাডার এই দাবি আরও দুর্বল হয়ে পড়তে পারে। উৎস কি কানাডার এই নীরবতার কোনো কারণ ব্যাখ্যা করেছে? সরাসরি না বললেও এর পেছনের কৌশলটা বোঝা যায়। কানাডা একটা উভয় সংকটে পড়েছে। একদিকে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং সামরিক মিত্র হল আমেরিকা। সরাসরি আমেরিকার বিরোধিতা করে তারা সম্পর্ক নষ্ট করতে চায় না। অন্যদিকে আর্কটিক তাদের জাতীয় পরিচয়ের অংশ, তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। তাই তারা সরাসরি সংঘাতে না গিয়ে নীরবে নিজেদের উপস্থিতি আর সক্ষমতা বাড়াচ্ছে। যেমন এই অঞ্চলে তাদের যে সামরিক ঘাঁটিটা আছে, সেটা বিশ্বের অন্যতম প্রতিকূল পরিবেশে কাজ করে। হ্যাঁ, উৎসটিতে এই ঘাটির কথা বলা হয়েছে। সেখানকার তাপমাত্রা নাকি -৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। -৫০? ভাবা যায়? ওই পরিবেশে সামরিক উপস্থিতি বজায় রাখাটাই একটা বিশাল প্রযুক্তিগত এবং অর্থনৈতিক শক্তির পরিচায়ক। এটা আমেরিকার জন্য একটা পরোক্ষ বার্তাও বটে, আমরা এখানে আছি এবং থাকব। তাছাড়া কানাডা ও গ্রিনল্যান্ডের আদিবাসী ইনুইট জনগোষ্ঠীর মধ্যে গভীর সাংস্কৃতিক ও পারিবারিক যোগাযোগ আছে। সীমান্ত তাদের কাছে একটা আধুনিক ধারণা মাত্র। তাই গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ শুধু ডেনমার্ক বা আমেরিকার বিষয় নয়, এটা কানাডার সামাজিক কাঠামোর সাথেও জড়িত। তাহলে পুরো ব্যাপারটা একটা জটিল দাবার ছকের মতো, যেখানে প্রত্যেকটা চাল খুব সাবধানে দিতে হচ্ছে। এই যে কানাডার স্নায়বিক চাপের কথা বললেন, এর আরেকটা বড় কারণ তো নিশ্চয়ই শুধু ভূখণ্ড নয়, বরং জলবায়ু পরিবর্তনের ফলে যা ঘটতে চলেছে, তাই না? বরফ গলার বিষয়টা তো সবকিছু বদলে দিচ্ছে। ঠিক এখানেই গল্পের আসল মোড়। জলবায়ু পরিবর্তন এখানে আর শুধু পরিবেশগত বিষয় নয়, এটা এখন অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠছে। আর্কটিক মহাসাগরের বরফ গলে যাওয়ায় এমন সব নৌপথ খুলে যাচ্ছে, যা আগে শুধু বরফ ভাঙা জাহাজের জন্যই সম্ভব ছিল।
উৎস বলছে রাশিয়া তাদের উত্তরের উপকূলে নর্দার্ন সি রুট বছরে অন্তত ৪ মাসের জন্য বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করছে। এটা যদি পুরোপুরি চালু হয়ে যায় তাহলে বিশ্ব বাণিজ্য মানচিত্রটাই বদলে যাবে। বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয়, কিভাবে বদলে যাবে? ধরুন সাংহাই থেকে জার্মানির হামবুর্গে কন্টেনার জাহাজ যাবে। বর্তমানে তাকে মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর, সুয়েজ খাল আর জিব্রাল্টার হয়ে যেতে হয়। সময় লাগে প্রায় ৩৫ থেকে ৪০ দিন। আচ্ছা। কিন্তু আর্কটিক রুট ব্যবহার করলে এই দূরত্বটা প্রায় ৪০% কমে যাবে। সময় লাগবে মাত্র ২০-২৫ দিন। উৎসটিতে উল্লেখ করা হয়েছে পরীক্ষামূলকভাবে এই রুটে জাহাজ চলাচল শুরুও হয়ে গেছে। এর মানে হলো জ্বালানি সাশ্রয়, সময় সাশ্রয়, মানে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়। তার মানে এটা শুধু একটা শর্টকাট নয়, এটা তো বিশ্ব বাণিজ্যের বর্তমান কন্ট্রোল পয়েন্টগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। সিঙ্গাপুর, সুয়েজ খাল, জিব্রাল্টার এই জায়গাগুলোর ভূরাজনৈতিক গুরুত্ব তো অপরিসীম, আর এগুলোর উপর পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের ঐতিহাসিক প্রভাব রয়েছে। একদম। নতুন রুট চালু হলে তো সেই প্রভাবটা অনেকটাই কমে আসবে। এটা তো একটা বিশাল ক্ষমতার পালাবদল। ক্ষমতার ভরকেন্দ্রটাই সরে যাওয়ার মতো পরিস্থিতি। আর এটা শুধু জাহাজের রুট নিয়েই নয়, আসল খেলাটা তো সম্পদের। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা বলে আসছেন যে আর্কটিকের বরফের নিচে বিশ্বের অনাবিষ্কৃত তেল ও গ্যাসের একটা বড় অংশ লুকিয়ে আছে। এর সাথে আছে বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্থ মিনারেলস, যা স্মার্টফোন থেকে শুরু করে আধুনিক সামরিক প্রযুক্তির সবকিছুর জন্য অপরিহার্য। ও আচ্ছা। বরফ গলে যাওয়ায় এর সম্পদ উত্তোলন করা ভবিষ্যতে অনেক সহজ হয়ে যাবে। আর এই রেয়ার আর্থ মিনারেলসের বাজারের প্রায় পুরোটাই এখন চীনের নিয়ন্ত্রণে। গ্রিনল্যান্ডের নিচে যদি এর বিশাল ভাণ্ডার পাওয়া যায়, তাহলে তো আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলো চীনের ওপর থেকে তাদের নির্ভরতা কমাতে চাইবে। তার মানে এই খেলায় চীনও একটা বড় পক্ষ হিসাবে ঢুকে পড়ছে। অবশ্যই। চীন ইতিমধ্যেই আইসল্যান্ডে নিজেদের দূতাবাসকে বিশাল করেছে, গ্রিনল্যান্ডের খনি প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এবং নিজেদেরকে নিয়ার আর্কটিক স্টেট বা আর্কটিকের নিকটবর্তী রাষ্ট্র হিসাবে পরিচয় দিচ্ছে, যদিও ভৌগোলিকভাবে তারা অনেক দূরে। সুতরাং লড়াইটা এখন আর শুধু আমেরিকা, ডেনমার্ক, কানাডার মধ্যে সীমাবদ্ধ নেই। রাশিয়া আর চীনও এই নতুন খেলার বড় খেলোয়াড়। এই সবগুলো বিষয় মিলিয়েই আমাদের উৎসের বক্তারা একটা খুব ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছেন। তারা এই পরিবর্তনকে শুধু একটা ট্রানজিশন বা রূপান্তর বলছেন না, তারা বলছেন এটা একটা রাপচার বা বিচ্ছেদ, একটা আকস্মিক ভাঙন। এই ধারণাটা ঠিক কি? ঠিক, এবং বলা যায় হিংসাত্মক ভাঙন, যেখানে পুরনো নিয়মকানুন, পুরনো প্রতিষ্ঠানগুলো আর কাজ করে না এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তারা গ্রিনল্যান্ডের ঘটনাটাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভেনিজুয়েলার উপর আমেরিকান চাপ বা ইরানের সাথে সংঘাতের মতো অন্যান্য বৈশ্বিক উত্তেজনার সাথে এক সারিতে ফেলছেন। কিন্তু একটা প্রশ্ন আছে, এই ধরনের ক্ষমতার দ্বন্দ্ব তো ইতিহাসে নতুন কিছু নয়। পরাশক্তিরা সবসময় সম্পদের জন্য লড়াই করেছে। তাহলে এটাকে রাপচার বলার মতো নতুন বা ভিন্ন কি ঘটছে? এটা কি শুধুই একটা চটকদার শব্দচয়ন, নাকি এর পেছনে গভীর কোনো কারণ আছে? খুব ভালো প্রশ্ন। উৎসের বক্তাদের যুক্তি হল পার্থক্যটা ঘটছে অন্য জায়গায়। অতীতে যখন এই ধরনের সংকট তৈরি হতো, তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা নিয়মকানুন ছিল, যেমন জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ইত্যাদি। এগুলো হয়তো সবসময় সফল হতো না, কিন্তু একটা কাঠামোর মধ্যে আলোচনা বা দর কষাকষি সুযোগ ছিল। কিন্তু এখন যা হচ্ছে তা হলো এই সংকটগুলো বাড়ার সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়ছে। উৎসটিতে জাতিসংঘের মহাসচিবের একটা বিবৃতির কথা বলা হয়েছে, যেখানে তিনি খোলাখুলি বলছেন যে সংস্থাটি মারাত্মক অর্থ সংকটে ভুগছে, কারণ সদস্য দেশগুলো তাদের চারা দিচ্ছে না। তার মানে একদিকে সংঘাত বাড়ছে, নতুন নতুন স্নায়ুযুদ্ধ তৈরি হচ্ছে, আর অন্যদিকে যে প্রতিষ্ঠানগুলো শান্তি বা স্থিতিশীলতা বজায় রাখার জন্য তৈরি হয়েছিল, সেগুলোই ভেঙে পড়ছে। এই দুটো ঘটনা একসাথে ঘটার কারণেই এটাকে রাপচার বলা হচ্ছে। ঠিক তাই, এটা একটা ভ্যাকিউম বা শূন্যতা তৈরি করছে। পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে, কিন্তু নতুন কোনো ব্যবস্থা এখনও তৈরি হয়নি। এই বিশৃঙ্খল অবস্থাতেই আর্কটিকের মতো একটা নতুন ক্ষেত্র খুলে যাচ্ছে, যেখানে কোনো প্রতিষ্ঠিত নিয়মকানুন নেই। ফলে যে যার মতো করে নিজের শক্তি প্রয়োগ করে জায়গা দখলের চেষ্টা করছে।
গ্রিনল্যান্ডের ঘটনাটা এই বড় ভাঙনেরই একটা ছোট কিন্তু স্পষ্ট প্রতিচ্ছবি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল গ্রিনল্যান্ড বিতর্ক আসলে একটা বৃহত্তর পরিবর্তনের প্রতীক। জলবায়ু পরিবর্তনকে আমরা এতদিন শুধু পরিবেশ বা প্রকৃতির সংকট হিসেবে দেখেছি, কিন্তু এখন বোঝা যাচ্ছে এটা সরাসরি অর্থনীতি এবং ভূরাজনীতির নিয়তিও ঠিক করে দিচ্ছে। মাত্র ৫৭,০০০ মানুষের একটা প্রায় জনবিরল বরফে ঢাকা দ্বীপ যে নতুন বাণিজ্য পথ, বিপুল প্রাকৃতিক সম্পদ আর বিশ্বশক্তির লড়াইয়ের কারণে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা সত্যিই অভাবনীয়। আলোচনা শেষ করার আগে উৎস থেকে পাওয়া আরেকটা তথ্য আমাদের ভবিষ্যতের জন্য একটা দারুণ ভাবনার খোরাক যোগায়। সেখানে ক্যানাডার চার্চিল, ম্যানিটোবা বন্দরের কথা বলা হয়েছে। এটা ক্যানাডার একমাত্র গভীর জলের আর্কটিক বন্দর। আর্কটিক শিপিং রুটের সুবিধা নেওয়ার জন্য ক্যানাডা সরকার এখন এই বন্দরটিকে বড় আকারে সম্প্রসারণের পরিকল্পনা করছে। আচ্ছা, বছর পর যখন আর্কটিকের বরফ হয়তো আরও গলে যাবে, তখন উত্তরের এই হিমশীতল প্রান্তরে হয়তো শুধু চার্চিল নয়, আরও অনেক নতুন বন্দর, নতুন শহর গড়ে উঠবে। যে অঞ্চলকে একসময় মানুষের বসবাসের অযোগ্য বলে মনে করা হতো, সেই ভবিষ্যৎ আর্কটিক মহানগরগুলোতে জীবন কেমন হবে, সেখানে কী ধরনের নতুন সমাজ, নতুন সংস্কৃতি বা নতুন সংকট তৈরি হতে পারে, এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের হয়তো এখন থেকেই ভাবতে হবে।